মধ্যরাতে দেশে ফিরেই ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দিলেন ভিপি নূর। এইদিকে সকালেই কঠিন অ্যাকশন নিয়ে ফেলেছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। 29 আগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন, অপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো। নূর হচ্ছে আওয়ামী লীগের গুপ্ত এজেন্ট, কারণ এত সমালোচনা শেখ হাসিনাকে নিয়ে, পুলিশকে নিয়ে, কিন্তু ভাই এরা কেউ টাচ করে না। একটা মায়ের কেমন হয় এবার কিন্তু ভিপি নূর খাওয়ার পরে টের পাইছেন, চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেছেন। এর সঙ্গে কারা জড়িত সেই ব্যাপারে নানা রকমের আলোচনা থাকলেও স্পেসিফিক ভাবে সেই আলোচনাটা গণমাধ্যমে উঠে আসেনি। এবার স্পেসিফিক ভাবে সেই আলোচনাটা গণমাধ্যমে উঠে আসলো। জাতীয় পার্টি এখনো নিশ্চিত না তারা অংশ নিতে পারবে কিনা। আওয়ামী লীগ তো নাই, এই কারণেই তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভটা সঞ্চার। আমাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই আমাদের নেতা কর্মী সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে। যদিও কিছু কিছু গণমাধ্যম বা মিডিয়া এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে নুরুল হক নূর আহত হয়েছেন, কিন্তু প্রকৃত অর্থে জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ওই রকমের ভাবে সংঘর্ষ হয় নাই। আপনারা দেখেছেন যে আমরা মিছিল নিয়ে যাওয়ার পথে আমরা অধিকাংশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে পৌঁছে গেছে, আর মিছিলের শেষ প্রান্তে কিছু লোক যখন এই ফেসিবাদের দোসর ভারতীয় দাবেদার এবং এই দেশবিরোধী অপশক্তি জাতীয় পার্টির কার্যালয়ের, যেটাও জাতীয় পার্টির কার্যালয় না, মূলত এস আলমের বিল্ডিং, সেইখান দিয়ে আমরা যাওয়ার পথে তারা তাদের কার্যালয়ের মধ্যে থাকা সন্ত্রাসীরা আমাদের উপরে ঢিল মারে, দু একজনকে কাপড় টেনে ধরে। আমরা কিন্তু অনেকে তখন আমাদের কার্যালয়ের সামনে চলে আসছি। আমরা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম। তখন আইন শৃঙ্খলা বাহিনী, যাদের সাথে পুলিশ এবং সেনা সদস্যরা ছিল, তারা আপনার রাস্তা থেকে যাকে পেয়েছে তাদেরকে পেটাতে পেটাতে আমাদের কার্যালয়ের সামনে আমরা সংবাদ সম্মেলন করার জন্য দাঁড়িয়েছি, সেই অবস্থায় আমাদের উপরে হামলা করে। এবং এই বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা ভিপি নূরকে চেনে না। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে। তারা আপনারা দেখেছেন চিনেই কি কৌশলে, কেউ বাঁশ দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ মাথায়, যে যেভাবে পারছে সেভাবে আঘাত করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত না, পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। সেনাবাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না। তাহলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে? ভারত থেকে জিন এসে শেখ হাসিনার জিন নাকি মোদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে? তাই আমরা পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন, আপনাদের অধীনস্থ সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বর্বরচিত হামলা, যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, এই হামলা নির্দেশনা দিয়ে না থাকে, তাহলে কারা দিয়েছে, কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে, সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা দেখতে পেয়েছি, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, কার্যত এক বছরে বাংলাদেশের কৃষ্টি, কালচার, রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু পরিবর্তন হয় নাই, শুধুমাত্র ভাগবাটোয়ারার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে। এই যে এই ঘটনার মতো এই মুহূর্তে একটা আলোচিত এবং সেন্সিটিভ ঘটনা, একটা দলের প্রধানকে কার্যালয়ের সামনে এইভাবে আঘাত করা হয়েছে। আপনারা মিডিয়াতে গুরুত্ব দিয়ে ফলো করে প্রচার করেছেন। আমি দেশ থেকে সিঙ্গাপুরেও গিয়েছি, কিন্তু আমাদের ছাত্র যুব অনেক নেতারা গুরুতর আহত হয়েছে। আমার নাকের দিকে তাকালে দেখবেন আমার ডান নাক, এই নাকের কিন্তু ডান সাইড দিয়ে বাঁকা, কারণ এই ফ্র্যাকচারের কারণে, প্লাস এখানে ডেভিয়েশন আছে। এই মেজর অপারেশনটা এবং সামগ্রিক মূল্যায়নের জন্য আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম। ডাক্তার বলেছে এইটা প্রথম 2-1 সপ্তাহ, ঘটনার 2-1 সপ্তাহ পরে করতে, অথবা 4 মাস পরে। তারা জানুয়ারিতে ডেট দিয়েছে। এইভাবে টার্গেট করে আঘাত করা হয়েছে। প্রকৃত অর্থে আমাকে বলতে হবে, শেখ হাসিনার, আমরা ফেসিবাদের সময় বলি, এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। আমাদের উপরে আইন শৃঙ্খলা বর্বরচিত হামলা হয় নাই। তাহলে এইটা একটা টার্গেট অপারেশন ছিল। আমাদেরকে টার্গেট করে অন্যদেরকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে। তাই আমি অন্যান্য রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দকেও বলবো, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। কিন্তু দুঃখজনক, আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে, মিটিং চলছে, প্রতিবেদন আলোর মুখ দেখে না। এই যে প্রায় 35 দিন হয়ে গেছে, একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে, তাও তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফিলতি দেখতে পাচ্ছি। আমরা বর্তমান প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই, একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে। সাবেক প্রধান বিচারপতি বাইতুল মোকাররম ইমাম পালিয়ে গেছে দেশ থেকে।
সুতরাং এই 29শে অগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন, অপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো। আমরা সরকারকে সহযোগিতা করছি, আমরা এই সরকার দ্বারা কোনো বেনিফিটেড হই নাই, আমরা সরকারের ভাগ বাটোয়ার অংশীদার হই নাই। যাদেরকে সরকার ভাগ বাটোয়ারা সমঝোতা করে এই পর্যন্ত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে, সেটা কিন্তু দেখা গেছে এখন কিন্তু দেশের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে, নির্বাচন নিয়ে বিভাজন, পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি। কাজে এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু দেশ আবার একটা সংকটে পড়বে। তো সেই সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? একটা দলের প্রধানকে যদি এইভাবে আক্রমণ করে তার নেতা কর্মীদের সহ, এবং দেখেছেন তারপরে আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি তাকেও আক্রমণ করেছে গাজীপুরে, তাহলে কি হচ্ছে? এই সমঝোতার নির্বাচনে যাদেরকে সিগন্যাল দেবে তারা নির্বিঘ্নে ওই আওয়ামী লীগের আমির আমির নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে, মিছিল মিটিং করবে। যাদেরকে সিগন্যাল দেবে না তাদেরকে এইভাবে হামলা করে আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার, এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা চাঞ্চল্যকর আরো কিছু তথ্য আছে। ভিপিনুর আজকে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে একটা জিনিস কি তিনি মানে ঘুরে পেঁচিয়ে বললেন যে শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম, আমি হচ্ছে ভিপিনুরেরা ভালো ছিল। কারণ তিনি বলছিলেন যে ওই সময়ও আসলে যেই ভাষায় কথা বলতো ভিপিনুর, আমরা ভাবতাম যে সে আওয়ামী লীগের এজেন্ট। সিরিয়াসলি বিশ্বাস করেন, আমার অনেকে জিজ্ঞেস করতো, আমি বলতাম যে নূর হচ্ছে আওয়ামী লীগের গুপ্ত এজেন্ট। কারণ এত সমালোচনা শেখ হাসিনাকে নিয়ে, পুলিশকে নিয়ে, কিন্তু ভাই এরা কেউ টাচ করে না। একটা মায়ের কেমন হয় এবার কিন্তু ভিপিনুর খাওয়ার পরে টের পাইছেন। চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেছেন, ফাঁকে অবশ্য আইফোনের দোকানে গিয়ে আইফোন 17ও দেখছেন। আমি দেখছি এরকম একটা ছবি ভাইরাল, যে হাসপাতালে চিকিৎসার পরে আইফোন কেনার জন্য সম্ভবত দোকানে গেছেন, কিনছেন কিনা জানি না, বা এআই প্রযুক্তি কিনা জানি না। তবে তিনি যে বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনার আমলেও এমন হামলা হয়নি, তো ডক্টর ইউনূসের আমলে কেন হইলো সেটার তিনি বিচার চাচ্ছেন। তার যে বক্তব্য এখানে কিছুটা মিথ্যাচার আছে। ভাই আমরা বলি, দেখেন ওই দিনের যে ঘটনা, আপনি যেদিন বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য দেওয়ার সময় সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল আর আপনি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলতেছিলেন বন্দুকওয়ালারা কাঁধে বন্দুক ঝুলাইয়া, এই টাইপের ভাষা আপনি ব্যবহার করছেন। প্রথমে পুলিশ গেছে, কিন্তু আপনারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির অফিস গুলাই দিবেন। এখন হয় কি যে মিডিয়ার যুক্ত, আপনিও যে চিকিৎসার কারণে নূরের কিন্তু সমস্যা আছে, এটা রাশেদ বলছিল শর্ট টাইম মেমোরি হয়, মানে উনি ভুইলা যান পরে আবার খেয়াল হয়। তো হইতে পারে এয়ারপোর্টে আসছেন আজকে, বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী সেখানে গেছে, তো দীর্ঘদিন বক্তব্য না দেওয়ার যে জ্বালা ক্ষুধা, তো ক্যামেরার সামনে পাই উনি কি বলছেন নিজেও বোঝেন না। তিনি মানে অলিখিতভাবে বইলাই দিলেন যে শেখ হাসিনার আমলের প্রশাসন উনার জন্য ভালো ছিল। এখন নিজের ভালো সবাই খোঁজে, বাকিদের জন্য কি ভালো ছিল? অনেকে বলে হ্যাঁ ভালো ছিল, অনেকে বলে না ভাই আমরা তো লাঞ্ছনার শিকার হয়েছি, গঞ্চনার শিকার হয়েছি। যেই মাত্র নিজের উপরে পড়লো তখনই মনে হলো যে আওয়ামী লীগের সরকার ভালো ছিল। অলিখিতভাবে তিনি এড়িয়ে বুঝলেন। এরপর তিনি যেই ভাষাটা ব্যবহার করলেন, এটা একটা আন্ডার ইনভেস্টিগেশন মামলা, কারা জড়িত আছে অবশ্যই এটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে। এখন এই মামলা আলোর মুখ দেখতে 2 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, কিন্তু আপনি যে বক্তব্য দিলেন এইটা তো আপনার বিরুদ্ধে একটা মামলা হয়, যে আপনি গলায় গামছা দিয়া হেসরাবেন বা ঝুলাবেন বা আপনারা ক্ষমতা দেখাবেন। তা আপনার ভাষায় কি ফ্যাসিস্টের আওয়াজ আসে নাই? আপনার বিচার না হইলে বা আপনার বিচার না পাইলে তখন আপনি আগেই রাষ্ট্রকে বা প্রশাসনকে বা সরকারকে চাপ দিচ্ছেন, বিচার না হইলে গামছা দিয়ে এক একটারে হেসরাবেন, টানবেন, ঝুলাবেন। ভাই এত বড় গুন্ডা আপনি হন নাই, এটা মনে রাখেন। এই সারা বাংলাদেশে মিলে গণ অধিকার পরিষদ একটা সিট পাবে না, একটা সিট পাবে না যদি প্রত্যেকটা আসনে আওয়ামী লীগ বিএনপি জামাত দ্বারায় গণ অধিকারের অস্তিত্বই থাকবে না। বাট আজকে আপনারা যে ভাষাটা ব্যবহার করতেছেন এটা আসলে কতটা যৌক্তিক, কতটা ফ্যাসিস্টের আওয়াজ আসে নাকি আসে না, এটা কিন্তু একটু মেকশিওর হওয়া দরকার। কারণ জাতি কি শিক্ষা নিচ্ছে? আপনার উপর যেটা হামলা হয়েছে ন্যাক্কারজনক, আমরা এটার বিচার দাবি করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে। সময় দিতে হবে রাষ্ট্রকে, এত তড়িঘড়ি করে হবে না তো, তাই না? একটু বুঝে শুনে কথা বলা ভালো। জি এম কাদের কিন্তু মাঝে মধ্যেই মুখ খুলছেন এবং বেশ শক্ত কথা বলছেন। সর্বশেষ যে কথাটি তিনি বলেছেন, সময়ের অনলাইনে দেখলাম, ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে। জাতীয় পার্টি এখনো নিশ্চিত না তারা অংশ নিতে পারবে কিনা, আওয়ামী লীগ তো নাই, এই কারণেই তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভটা সঞ্চালিত হচ্ছে। বলছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন। জাপার একাংশের এই চেয়ারম্যান বলছেন যে শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছেন, এখনো ভালো নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে। অর্থাৎ শেখ হাসিনা খারাপ নির্বাচন করছে, কিন্তু ভালো নির্বাচনের লক্ষণ কোথায়? ভালো নির্বাচনের লক্ষণ হলে সবার অংশগ্রহণ ছিল, সবার অংশগ্রহণ থাকতো, সেটাই বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সবার অংশগ্রহণ তো নেই। বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে, সরকারি দলের সঙ্গে আদার সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে, তাই এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, দেশ স্থিতিশীল হবে না। এইটা একটু কনফিউজিং। সরকারি দলের সঙ্গে সরকারি দলকে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো দল না,
উনি কি এনসিপির প্রতিনিধিত্ব করেন নাকি বিএনপির প্রতিনিধিত্ব করেন? তো কার সাথে আধা সরকারি দল? তো যাই হোক, এটা কনফিউশন থাকলেও বোঝা যায় যে এখন যারা নির্বাচন করছে, মাঠে যারা আছে, তারা সবাই হচ্ছে সরকারি বা আধা সরকারি দল। তো এইটা কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না, এই নির্বাচনের গ্রহণযোগ্যতা পাবে না এবং দেশ স্থিতিশীল হবে না। আবার জিএম কাদের নিজের অবস্থান ব্যাখ্যা করছেন যে জাপা সবসময় হাসিনা সরকারের সমালোচনা করে গেছে এবং জাতীয় পার্টি কখনো দোষর ছিল না, যারা দোষরের কাজ করেছে তারা দল থেকে চলে গেছে। কিন্তু বিষয়টা কি তাই? মানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কিন্তু একটা ধারণা মোটামুটি দিতে পেরেছিল জাতীয় পার্টি যে না, জাতীয় পার্টি হয়তো এই নির্বাচনে অংশ নেবে না, এবং তাদের নিজেদের যেই বর্ধিত সভা হয়েছে সেই বর্ধিত সভায় একজন দুজন বাদে বাকি সবাই কিন্তু বলেছেন যে না, আওয়ামী লীগের সাথে নির্বাচন না। রংপুরের কোন কোন নেতা বলেছেন যদি তাই হয় তাহলে সংসদে 50টা আসন, 10টা মন্ত্রিসভার আসন নির্দিষ্ট করে দিতে হবে। এই সমস্ত কথাবার্তা বলার পর এবং যখনই কি একটা ধারণা তৈরি হলো যে জাতীয় পার্টি নির্বাচনে না অংশ নিতে পারে, হঠাৎ করে তাদের আবার অংশ নিল এবং তখন বলা হচ্ছে যে টাকা পয়সার বিনিময় হয়েছে। ফলে জাতীয় পার্টি যে দোষর ছিল না এটা বলা যাবে না। এটা একটা 12, 14, 18 বা 24 কোনো একটা জায়গায় তারা রিভোল্ট করছে এরকম বোঝা যায়নি। দল কষাকষি করে নিজেদের স্বার্থটা তারা রক্ষা করার চেষ্টা করছে। জিএম কাজ তিনি এবং তার স্ত্রী মানে নমিনেশন মানে ওই আসনে ছাড় দিছে আওয়ামী লীগ, তো এইগুলি সুবিধাটা আদায় করার চেষ্টা করছে, কিন্তু কুল রক্ষা হয়নি। শেষের দিকে আওয়ামী লীগের কাছেও মানে তারা পাত্তা পাইতো না, আর বিএনপি জামাত বা যারা আন্দোলন করেছে তারা তো চরমভাবে হতাশ যে অন্তত জাতীয় পার্টি যদি একটা মোচড় দিত তাহলে কিন্তু আরো ফোকলা হয়ে যেত এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু তারা সেটা করেনি। সুতরাং তারা দোষর না, আমার ধারণা যে এটা বলা ঠিক হবে না।